আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নাদিয়া শারমিন, সিনিয়র লেকচারার, মাইলস্টোন কলেজ, জীববিজ্ঞান বিভাগ, উত্তরা, ঢাকা। শিক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রে যে ম্যালেরিয়া পরজীবী আছে চতুর্থ অধ্যায়ে, সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের বিষয়ে বা আমাদের শিক্ষণ ফল কি হবে সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ম্যালেরিয়া শব্দটির অর্থ কি সেটা একটু দেখি। ম্যালেরি অর্থ হচ্ছে দূষিত, আর এয়ার মানে হচ্ছে বাতাস, অর্থাৎ ম্যালেরিয়া শব্দের অর্থ হচ্ছে দূষিত বাতাস। আগে প্রাচীনকালে মনে করা হতো যেখানে এই ম্যালেরিয়া রোগ সৃষ্টি হচ্ছে সেটাতে দূষিত পদার্থ আছে, বাতাস প্রবাহিত হওয়ার মাধ্যমে এই রোগটি ধীরে ধীরে ছড়ায়। পরবর্তীকালে বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেন যে মশকের মাধ্যমে কিন্তু এই রোগটি সৃষ্টি বা ছড়াচ্ছে। এখন চলো আমরা ম্যালেরিয়া পরজীবী নামটা শুনি। ম্যালেরিয়া পরজীবী হচ্ছে প্লাজমোডিয়াম। এটি প্রোটোজোয়া অন্তর্গত এবং এটি সাধারণত এককোষী দ্বিপোষক দ্বারা তার জীবন চক্র সমাপ্ত হয় এবং ইউক্যারিওটিক জীব। আরও মজার বিষয় হচ্ছে সে কিন্তু মানুষের দেহ তার যেমন জননকাজ সমাধান করে, মশার দেহ সে তার জননকাজ সমাধান করে, এবং এই জীবনচক্র পরিচালনা করার সময় তার মানুষ সহ মশকি দুইটি জীবেরই প্রয়োজন হয়। এই যে ম্যালেরিয়া কথাটি আসছে, ম্যালেরিয়া কিন্তু মশকি দ্বারাই বাহিত হচ্ছে এবং মানুষের দেহে সহ মানুষ নয়, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর শরীরেও কিন্তু সে ম্যালেরিয়া নামক জ্বরও সৃষ্টি করছে। ম্যালেরিয়ার ফলে কিন্তু মানুষের দেহের মধ্যে রক্তশূন্যতার সৃষ্টি হয় এবং পৃথিবীতে অসংখ্য মানুষ কিন্তু বিশেষ করে ম্যালেরিয়া রোগে মারা গেছে। আমাদের দেশেও কিন্তু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি এসব এলাকায়। এবার আমরা চলে যাই যে আমাদের ম্যালেরিয়া যে জীবটি আছে তার শ্রেণীতাত্ত্বিক অবস্থান। প্রথমে আমরা শ্রেণীতাত্ত্বিক অবস্থানে দেখব এর কিংডম হচ্ছে প্রোটিস্টা, এটি সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া, আর ফাইলাম হচ্ছে এপিকমপ্লেক্সা, তারপর আমাদের ক্লাস হচ্ছে স্পোরোজোয়া, অর্ডার হচ্ছে হেমিস্পোরিডিয়া, ফ্যামিলি হচ্ছে প্লাজমোডিয়াই, আর জেনাস হচ্ছে প্লাজমোডিয়াম। এইটুকু পর্যন্তই আমাদের শ্রেণীতাত্ত্বিক অবস্থান। এখন আমরা দেখব যে কয় ধরনের প্রধানত প্লাজমোডিয়ামের জীবাণু আমাদের শরীরে কি কি ধরনের জ্বর সৃষ্টি করতে পারে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে ম্যালেরিয়ার কি কি ভ্যারাইটি বা প্রজাতি আমাদের শরীরে কি কি জ্বর সৃষ্টি করে। প্রথমে যে চারটি পরজীবী আছে তার মধ্যে প্রথমেই নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। এটি আমাদের শরীরে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া সৃষ্টি করে থাকে। আমাদের দ্বিতীয় নাম হচ্ছে প্লাজমোডিয়াম ওভারি, এটি মাইল্ড টার্সিয়ান বা মৃদু টার্সিয়ান জ্বর সৃষ্টি করে। 3 নম্বর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি, এটি কোয়ার্টার টার্ন ম্যালেরিয়া জ্বর সৃষ্টি করে। আর 4 নম্বর হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটি ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া জ্বর সৃষ্টি করে। এই চারটি প্রজাতি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা, কোনো জীব যখন তার নিজের মতো আরেকটা জীব সৃষ্টি করে তখন সে যে ধাপগুলো অতিক্রম করে এই ধাপগুলোর সমষ্টিকে আমরা বলি জীবনচক্র। এই অণুজীব, আমাদের যে ম্যালেরিয়া পরজীবী আছে সেই অণুজীব তার জীবনচক্র পরিচালনা করার জন্য দুইটি পোষকের দরকার হয়। মশকির দেহে তার যৌন জনন সম্পূর্ণ হয়, আর মানুষের দেহে তার অযৌন জনন সম্পূর্ণ হয়। যেহেতু অ্যানোফিলিস মশকির দেহে তার যৌন জনন সম্পন্ন হয়, সেজন্য আমরা অ্যানোফিলিস মশকিকে আমরা বলি তার হচ্ছে প্রাইমারি বা নির্দিষ্ট পোষক। অপরদিকে মানুষের দেহে যখন তার অযৌন জনন সম্পন্ন হয়, সুতরাং আমরা মানুষকে বলি তার মাধ্যমিক পোষক। তাহলে এখান থেকে তুমি দুইটি প্রশ্ন উত্তর পাবে জ্ঞানগুলো, একটা হচ্ছে নির্দিষ্ট পোষক কি, আর একটা হচ্ছে মাধ্যমিক পোষক কি। এবার চলো আমরা চলে যাই যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বোর্ডের পাশে ছবি দেখতে পাচ্ছ ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। এখানে দুইটি পোষক আছে, একটা হচ্ছে মানব দেহ, একটা হচ্ছে মশকি দেহ। মানুষের দেহের মধ্যে দুই জায়গায় তার জন্ম সম্পন্ন হচ্ছে, একটা হচ্ছে যকৃতে আর একটা হচ্ছে লোহিত রক্তকণিকায়। যকৃতে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি হেপাটিক সাইটোকনি, আর লোহিত রক্তকণিকা যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি এরিথ্রোসাইটিক সাইটোকনি।
হেপাটিক সাইটোগনিকে আবার আমরা দুইটি অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি। এবার আমরা চলে যাই মশকির দেহে। মশকির দেহে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্যামিটোগনি যেটা মশকি ক্রপের লুমেনে ঘটে, আর একটা হচ্ছে স্পোরোগনি যেটা মশকির ক্রপের দুই স্তরে মাঝখানে ঘটে। তাহলে আমরা মানবদেহ এবং মশকির দেহে কোথায় কোথায় কি ধরনের জন্ম ঘটে সেটা দেখলাম। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি পুরোপুরি ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র যে দুইটি পোষকের মধ্যে সংগঠিত হয়, একটা মশকি এবং মানুষের দেহ, সেখানে আমি সব ধাপগুলি ছড়িয়ে দিয়েছি। এবার চলো মানুষের দেহের মধ্যে ম্যালেরিয়া পরজীবী যে তার জন্ম কার্য সমাধা করে সেই দুটি স্টেপ আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা দেখি ম্যালেরিয়া পরজীবী মানুষের যকৃৎ কোষের মধ্যে এবং লোহিত রক্তকণিকার মধ্যে কিভাবে তার বংশবৃদ্ধি করছে। মানুষের যকৃৎ কোষের মধ্যে ম্যালেরিয়া পরজীবী যে জীবনচক্র সম্পন্ন করে তাকে আমরা বলি হেপাটিক সাইটোগনি। আর অপরদিকে লোহিত রক্তকণিকার মধ্যে যখন সে জীবন কার্য বা জীবনের ধাপগুলি অতিক্রম করে তখন তাকে আমরা বলি এরিথ্রোসাইটিক সাইটোগনি। প্রথমে মানুষের শরীরের মধ্যে যখন ম্যালেরিয়ার পরজীবী এনোফিলিস মশকি দংশন করে তখন 30 থেকে 40 মিনিটের মধ্যে মানুষের রক্তের মধ্যে ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়াম প্রবেশ করে। এরপর এরা কিছুক্ষণ বিরতি নিয়ে তারা মানুষের সরাসরি যকৃৎ কোষে চলে যায় এবং যকৃৎ কোষে সরাসরি তারা সেখানে আশ্রয় নেয়। যকৃৎ কোষ তোমরা সবাই জানো যে সেটি অনেক খাদ্য পানি পূর্ণ একটি ভাণ্ডার। পরবর্তীতে যকৃৎ কোষ থেকে খাদ্য পানি পেয়ে সেই ক্রিপ্টোজয়েটে রূপ ধারণ করে। ক্রিপ্টোজয়েটে থেকে পরবর্তীতে সে যখন আরও খাদ্য পানি পায়, প্রত্যেকটা নিউক্লিয়াসের বিভাজন ঘটে, প্রত্যেকটা নিউক্লিয়াসের পাশে একটু করে সাইটোপ্লাজম জমা হয় এবং সে ক্রিপ্টোমেরোজয়েটে পরিণত হয়। এই ক্রিপ্টোমেরোজয়েটগুলি আবার যকৃৎ কোষ ভেঙে পুনরায় আরও নতুন করে যকৃৎ কোষকে আক্রমণ করে। এর পরবর্তীতে হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েট। মেটাক্রিপ্টোমেরোজয়েটে যকৃৎ কোষকে সেখানে সে একই পদ্ধতিতে বারবার যকৃৎ কোষকে ভাঙছে এবং নতুন নতুন সে যকৃৎ কোষকে আক্রমণ করছে। এভাবে সে মেরোজয়েটের রূপ ধারণ করে। এই অবস্থায় কিন্তু রোগীর দেহের মধ্যে কোনো ধরনের রোগের লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু যকৃৎ কোষগুলি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্তি হয়। এই মেরোজয়েটটি পরবর্তীতে আমাদের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলের মধ্যে রোগের আক্রমণ করে, তখনই রোগের লক্ষণ প্রকাশ পায়। এই যে আমাদের মেরোজয়েটগুলি আছে, এই মেরোজয়েটগুলি লোহিত রক্তকণিকা বা আরবিসি কে অ্যাটাক করে। আরবিসি কে অ্যাটাক করার পর তখন সে লোহিত রক্তকণিকার খাদ্য পানি পেয়ে আকারে একটু বড় হয়, তখন তার নাম হচ্ছে ট্রোফোজয়েট। এই ট্রোফোজয়েটটি পরবর্তীতে নিউক্লিয়াসটি একপাশে সরিয়ে দেয় এবং মাঝখানে কোষের একপাশে নিউক্লিয়াসটি থাকে, দেখতে অনেকটা আংটির মতো দেখায়, তখন তার নাম হচ্ছে সিগনেট রিং। এরপরে সেটি মধ্যে যে সাইটোপ্লাজম সেটা অ্যামিবার মতো রূপ ধারণ করে, খাদ্য পানি পেয়ে আকারে বড় হয়, তখন তার নাম হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েট। পরবর্তীতে এর মধ্যে একটি আকারে স্থির ধারণ করে এবং বড় হয়, তখন তার নাম সাইটোন। এবং এরপরে এদের সাইটোপ্লাজমটা বিভাজিত হয় এবং সাথে সাথে নিউক্লিয়াসটি বিভাজিত হয়, তার সাথে সাথে সাইটোপ্লাজমটা একটু বিভাজিত হয়, দেখতে অনেকটা ফুলের মতো লাগে, তখন তার নাম হচ্ছে রোজেট। এখন এই অবস্থায় কিন্তু লোহিত রক্তকণিকার ভাঙন ঘটছে। রোগীর দেহে লোহিত রক্তকণিকার ভাঙনের ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে এবং রোগীর দেহের মধ্যে কাঁপুনি সহ জ্বর আসে এবং আক্রান্ত ব্যক্তির রক্ত পরীক্ষা করে বোঝা যায় সে ম্যালেরিয়া রোগে ভুগছে। এই যে আমাদের রোজেট আছে, রোজেট ভেঙে কিন্তু পরবর্তীতে দুই ধরনের গ্যামেট তৈরি হয়। একটা হচ্ছে ম্যাক্রোগ্যামেট যেটা স্ত্রী গ্যামেট, আর একটা হচ্ছে মাইক্রোগ্যামেট, এটা নাম হচ্ছে পুংগ্যামেট। আক্রান্ত রোগীকে যদি মশকি দংশন করে তবে সেই মশকি লালা গ্রন্থিতে আবার কি প্রবেশ করে, এই ম্যাক্রোগ্যামেট ও মাইক্রোগ্যামেট প্রবেশ করে। তাহলে মানুষের শরীর থেকে কিন্তু রোগ জীবাণুটা চলে যাচ্ছে মশকির দেহে। তাহলে চলো মশকির দেহের মধ্যে কি ঘটছে সেটা আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবার ম্যালেরিয়া পরজীবী কিন্তু ম্যালেরিয়া যে পরজীবী সেটা কিন্তু মানুষের দেহের মধ্যে মশকির শরীরের মধ্যে প্রবেশ করেছে। মশকির শরীরের মধ্যে যে আক্রান্ত ব্যক্তির রক্তের সাথে এই ম্যাক্রোগ্যামেটোসাইট এবং মাইক্রোগ্যামেটোসাইট দুটোই ধীরে ধীরে তার ক্রপে পৌঁছায়
এই ক্রপে পৌঁছানোর পরে দেখা যায় কি পরিবর্তনগুলি ঘটে। ম্যাক্রোগ্যামেটোসাইটে কিন্তু তেমন কোনো পরিবর্তন ঘটে না, তার মধ্যে যে সুস্পষ্ট নিউক্লিয়াস সেটা সেরকমই থাকে, সেটা আকারে বড় হয় এবং তার একটু একপাশে একটা ছোট্ট কোণের সৃষ্টি হয়, যেটা তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ। অপরদিকে যে মাইক্রোগ্যামেটোসাইট সেটা কিন্তু একটু পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? সেটা ধীরে ধীরে 4 থেকে 8টি ফ্লাজেলার মতো কতগুলি অভিক্ষেপের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি এক্স ফ্লাজেলেশন। প্রত্যেকটি ফ্লাজেলার মধ্যে আবার একটু করে যে পুংগ্যামেটের নিউক্লিয়াস সেটি মাইটোসিস বিভাজিত হয়ে সে 2 থেকে 8টি নিউক্লিয়াস সৃষ্টি করে প্রত্যেকটা ফ্লাজেলার মধ্যে নিউক্লিয়াস প্রবেশ করে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরবর্তীতে এই প্রত্যেকটা এক্সপ্লাজেশন প্রক্রিয়া যে মাইক্রোগ্যামেটোসাইট তৈরি হলো বা পুংগ্যামেট তৈরি হলো, সেই পুংগ্যামেটগুলি ধীরে ধীরে বিভক্ত হয়ে যায় এবং এই যে ম্যাক্রোগ্যামেটোসাইট আছে বা ডিম্বাণু আছে তার সাথে পুংগ্যামেটের মিলন ঘটে। ক্রপের ভিতরে কিন্তু পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মধ্যে মিলন ঘটছে, এটাকে আমরা বলছি নিষেক। এরপরে নিষেকের পরবর্তীতে কোষটি জাইগোটে পরিণত হয় এবং জাইগোট থেকে পরবর্তীতে আরেকটি ধাপের সূচনা ঘটে। শিক্ষার্থীরা, এই জাইগোটটি পরবর্তীতে ওসিস্টে পরিণত হয় এবং ওসিস্টটি ধীরে ধীরে ক্রপের প্রাচীর থেকে বাইরে বেরিয়ে আসে এবং ক্রপের বহিঃপ্রাচীরে অবস্থান করে। এরপরে এই ওসিস্টের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে অসংখ্য ছোট ছোট নিউক্লিয়াস সৃষ্টি করে। পরবর্তীতে প্রত্যেকটি ওসিস্টের যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের মধ্যে একটু একটু করে সাইটোপ্লাজম জন্মায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আমরা বলি স্পোরোজয়েড। স্পোরোজয়েডগুলি সাধারণত ধীরে ধীরে আকার আয়তনে আরো বেশি পরিণত হয়। যখন স্পোরোজয়েডগুলি পরিণত হবে তখন মশকি লালা গ্রন্থিতে সেগুলো মুক্ত হবে। একটা মশকি লালা গ্রন্থিতে অসংখ্য স্পোরোজয়েড থাকে, তখন মশকি কি হয়? মশকি আবার কোনো ব্যক্তিকে আক্রমণ করে এবং আক্রমণ করলে তখন ওই মশকির দেহের যে লালা গ্রন্থির মধ্যে মিশ্রিত যে স্পোরোজয়েড সেটা মানুষের দেহের মধ্যে আবার প্রবেশ করে। ঠিক এই অবস্থায় এভাবে মশকি ক্রপের ভিতরে নিষেক হচ্ছে এবং পরবর্তীতে মশকি ক্রপের বাইরে নিষেকের পরবর্তী যে ধাপগুলি সেগুলি পরিচালনা হচ্ছে। এভাবে মশকির মধ্যে তার যৌন জনন সম্পন্ন হচ্ছে। এখানে একটু কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে মশকের মধ্যে কিন্তু যেহেতু তার কি হয়, নিষেক হয়, সে কারণে বা যৌন জন্ম হয়, এই কারণে আমরা মশককে কি বলছি? হচ্ছে প্রাথমিক পোষক বা মুখ্য পোষক। আর অপরদিকে মানুষের দেহের মধ্যে তার অযৌন জন্ম হচ্ছে, এই জন্য মানুষকে আমরা বলছি সেকেন্ডারি পোষক বা গৌণ পোষক। এবার আমরা মানুষের দেহের মধ্যে যে 2 ধরনের জন্ম হচ্ছে, একটা হচ্ছে গ্যামেটোগনি, একটা হচ্ছে ইরিথ্রোসাইটিস সাইটোগনি, আর একটা হচ্ছে কি আমাদের হেপাটিক সাইটোগনি। শিক্ষার্থীরা, আমাদের এখানে আমরা দুটো একটা পার্থক্য বলছিলাম যে আমরা একটু খেয়াল করবো, সেটা হচ্ছে মানুষের হেপাটিক সাইটোগনি আর একটা হচ্ছে ইরিথ্রোসাইটিস সাইটোগনি। বলতে পারো মধ্যে পার্থক্যটা কি হতে পারে? যেমন হেপাটিক সাইটোগনিতে আমাদের কোথায় হয়? যকৃৎ কোষে। ইরিথ্রোসাইটিস সাইটোগনি কোথায় হয়? সেটা হয় আমাদের লোহিত রক্তকণিকা। হেপাটিক সাইটোগনিতে কিন্তু কোনো ধরনের রোগের লক্ষণ প্রকাশ পায় না। এখানে কিন্তু ইরিথ্রোসাইটিস সাইটোগনিতে কিন্তু আমাদের রোগের লক্ষণ প্রকাশ পায়। হেপাটিক সাইটোগনি যে প্রথম সংক্রামক দশা জীবাণু সেটা হচ্ছে স্পোরোজয়েড, আর এখানে হচ্ছে কি মেরোজয়েড। তারপর আমরা আরেকটু দেখতে পারি যে এখানে যকৃৎ কোষের ভাঙন হচ্ছে, আর এখানে কি হচ্ছে? এখানে লোহিত রক্তকণিকার ভাঙন হচ্ছে। এখানে সিগনেট রিং দেখা যায় না, আর আমাদের ইরিথ্রোসাইটিস সাইটোগনিতে সিগনেট রিং দেখা যায়। তাহলে যদি পার্থক্যটা আমি তোমাদের কখনো বলি তাহলে অবশ্যই তোমরা সেটা পারবে। অনুরূপভাবে মশকির দেহের মধ্যে যদি ক্রপের বাহিরে ভিতরে কি ধরনের পার্থক্য দেখা যায় বা গ্যামেটোগনি স্পোরোগনি কোথায় দেখা যায় সেটা কিন্তু আমরা পারবো। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ম্যালেরিয়ার পরজীবী যে জীবন লাইফস্টাইল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা চলে যাব আমরা উদ্দীপক প্রশ্নটা কি আকার আসতে পারে। তোমরা সামনে বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে প্লাজমোডিয়াম মানুষের দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, মানুষের দেহের যকৃৎ এবং লোহিত রক্তকণিকায় অযৌন জনন সম্পন্ন করে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট পোষণ কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে হেপাটিক সাইটোগনি বলতে কি বুঝো? আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের রোগ জীবাণুটির যকৃৎ ও লোহিত রক্তকণিকায় অযৌন জননের মধ্যে তুলনা করো।
অর্থাৎ লোহিত রক্তকণিকায় সে তার যে জীবনের ধাপগুলি আর হচ্ছে যকৃৎ কোষের মধ্যে যে তার জীবনের ধাপগুলি আছে তাদের মধ্যে আমরা পার্থক্য লিখব এবং মিল অমিল খুঁজে বের করবো। আর পরের কোশ্চেনটা হচ্ছে যে উদ্দীপকের রোগ জীবাণুটির অযৌন জনন বিশ্লেষণ করো। অযৌন জনন যেহেতু মানব দেহে হয় এবং দুই জায়গায় হয়, এই দুই জায়গায় রোগ জীবাণুটি কিভাবে বংশবৃদ্ধি করছে, বংশবিস্তার করছে, আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করে লিখব। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে আজকে চতুর্থ অধ্যায়ের ম্যালেরিয়ার পরজীবী নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা আজকের পড়াগুলি বুঝতে পেরেছ। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমাদের যে বিষয় শিক্ষক আছে সেই বিষয় শিক্ষকের সাথে তোমরা যোগাযোগ করবে এবং সেটা তাদের কাছে বুঝে নেবে। আর একটা জিনিস হচ্ছে, তোমাদের যে উদ্দীপকের গ এবং ঘ নং এর প্রশ্নের উত্তরগুলি সবাই বাড়ির কাজ হিসাবে জমা দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।